হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 276 আজকে ভিডিও পার্ট নাম্বার 13 করব। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগেরটা করেছি, আজকে আমরা 9 দাগের অঙ্কটা করব। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4, -3, -5, 2 এবং x, y যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয়, মূল বিন্দু মনে রাখবে 0, 0 বিন্দু। ওকে, তাহলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করি। প্রথমত আমরা কি করব, একটি ত্রিভুজ যদি অঙ্কন করি এখানে, তাহলে ধরে নাও এটা আমার এ বিন্দু, ওকে, এটা বি বিন্দু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এটাকে যদি আমরা যুক্ত করে নিই বিন্দুগুলো, তাহলে আমরা কি পাবো, একটি ত্রিভুজ পাবো। ঠিক একইভাবে এই বিন্দুটা যুক্ত করব, নাম দেব এ বি সি। এবার বলেছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র করতে গেলে আমাকে কী করতে হবে, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে আমাকে একটি মধ্যমা টানতে হবে। ওকে, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমি বিসি বাহুর উপরে একটি মধ্যমা টানবো, যেটা ডি বিন্দুতে ছেদ করবে। ওকে, আর এখানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলেছে, দেখো ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দুগামী, অর্থাৎ এটা হচ্ছে 0, 0। এটাকে যদি আমরা জি বলে থাকি, ভরকেন্দ্রকে জি দিলাম। আর এখানে তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, দেখো প্রথমটা হচ্ছে 4, -3, তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক 4, -3। ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5, এখানে 2 বসিয়ে দিই, -5, তাহলে -5, 2। আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, x, y। তাহলে এই x, y এর মান আমরা বের করব। দেখো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি, এই সূত্রটা আমরা নেব। সেটা হচ্ছে x1 + x2 + x3/3 আর y1 + y2 + y3/3। তাহলে এই সূত্র ধরে আমরা করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু হচ্ছে 4, -3। ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে -5, 2। সুতরাং ঠিক একইভাবে সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত, সেটা হচ্ছে x, y। তাহলে আমরা কি জানি, x1, y1, x1, x2, x3। তাহলে এখানে লিখে নিই যে x1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। ঠিক একইভাবে x2 সেটা হচ্ছে -5। তারপরে আছে আমার x3 ইকুয়াল টু কত, সেই জায়গায় x বসাবো। ঠিক একইভাবে y1 অর্থাৎ কোটির দিকটা নেব, y1 ইকুয়াল টু হচ্ছে -3, y2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, y3 ইকুয়াল টু হচ্ছে আমাদের y। ওকে, আর এখানে মূল বিন্দুর স্থানাঙ্ক বলেছে, তাহলে আমরা লিখব যে আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। ওকে, তাহলে এইভাবে লিখতে পারি যে আমরা জানি যে ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয়। ওকে, তাহলে আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা কি জানি, 0, 0। ওকে, এই জন্য কিন্তু ভরকেন্দ্রকে আমরা 0, 0 দিয়েছি। তাইলে আমরা যদি সূত্র অনুযায়ী আমরা কি দেখলাম, যে সূত্র অনুযায়ী আমাদের ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি হবে, তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ওকে, তাহলে আমি এখানে লিখছি, এখানে জায়গা হবে না বলে আমি এখানে লিখছি ইকুয়াল টু দিয়ে, যে আমরা সূত্র কি জানি, x1 + x2 + হচ্ছে x3
বাই 3। ঠিক একইভাবে কোটিগুলো এক জায়গায় করব y1 y2 y3 বাই 3। এবার মানগুলো যদি আমরা বসাই তাহলে x1 এর মান কত 4, তাহলে এখানে 4 বসাবো। এখানে দেখো x2 জায়গায় -5, তাহলে এখানে সূত্রের আগে প্লাস বসিয়ে দিয়ে -5কে আমরা ব্র্যাকেটে নেব, প্লাস x3 জায়গায় বসাবো আমরা x, নিচে কত 3, কমা এখানে হচ্ছে 3, y1 এর জায়গায় বসাবো -3, প্লাস y2 জায়গায় বসাবো আমরা 2, প্লাস y3 জায়গায় বসাবো আমরা y, ইকুয়াল টু 3 4 প্লাসে মাইনাসে -5 প্লাস এক্স, কমা এখানে দেখো আমরা -3 আর একটা হচ্ছে +2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে, কিন্তু যেহেতু 3 বড় তার চিহ্ন আমাকে মাইনাস বসাতে হবে, প্লাস y বাই 3। এরপরে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে, ইকুয়াল টু নিচে 3। এবার দেখো 5 থেকে 4 বিয়োগ করব, কেন কি এর সামনে কিছু চিহ্ন দেওয়া নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে বলেছে। 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবো, যেহেতু 5 বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে আমরা পেলাম কি -1 প্লাস এক্স বাই 3, আর এটা হচ্ছে -1 প্লাস ওয়াই বাই 3। ওকে, এবার দেখো যেহেতু ত্রিভুজটির ভরকেন্দ্র 0,0, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে শর্তানুসারে, তাহলে এখন যেটা বের করলাম সেটাও কিন্তু ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? তাহলে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা, আর একটা বইয়ে দেওয়া আছে যে মূল বিন্দুর স্থানাঙ্ক, সেটা কি ছিল, ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক মূল বিন্দু হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং একটা লাইন এখানে অ্যাড করতে পারি যে ত্রিভুজটির, বুঝতে সুবিধা হবে, ত্রিভুজটির ভরকেন্দ্র সেটা কি বলেছে, মূল বিন্দুগামী। কোশ্চেনে দেখো মূল বিন্দু। ওকে, এই যে বলেছে ত্রিভুজটির ভরকেন্দ্র কি, মূল বিন্দু। তাহলে মূল বিন্দু বলতে কি, সেটা 0,0 আমি বিন্দুটা বসিয়ে দিই হলে, ওকে, ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু। ওকে, বাস, আর কিছু লিখবো না, মূল বিন্দু। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে ওকে, এটাও মূল বিন্দু, মানে ত্রিভুজটির ভরকেন্দ্র এটাও, আর এখন যে বের করলাম সেটাও কিন্তু ত্রিভুজটির ভরকেন্দ্র। দেখো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এই দুটোকে কি করব আমরা, সমান করব। তাহলে এর ভুজের সাথে এর ভুজ সমান, এর কোটির সাথে এর কোটি সমান। তাহলে আমরা লিখব প্রথমটা হচ্ছে -1 প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু 0, এটা একটা। আরেকটা পোর্শনকে আমরা লিখব, কোটিটা একদিকে করব -1 প্লাস ওয়াই বাই 3, এর কোটির সাথে এটা করব 0। তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, 1-এর সাথে গুণ করলে এটা -1 প্লাস এক্স, অর্থাৎ কণা কণা গুণ করছি, 0-র সাথে 3 গুণ করিনি, তাহলে 3 ইন্টু 0, তার মানে পরবর্তীতে 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকছে -1 প্লাস এক্স, 3-এর সাথে 0 গুণ করলে সেটা 0 হবে। তাহলে দেখো এক্স যেহেতু বের করব, তাহলে -1 ওপাশে গেলে +1 হবে, প্লাস দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এক্স ইকুয়াল টু আমি কি লিখবো, 1, এটা একটা পেয়ে গেছি। ঠিক একই নিয়মে 1 বসিয়ে আমরা 1-এর সাথে কোনা কোনা গুণ করলে -1 প্লাস ওয়াই ইকুয়াল টু 3-এর সাথে 0 গুণন, তাহলে 3 ইন্টু 0। তাহলে দেখো এখানে ওয়াই -1 প্লাস ওয়াই ইকুয়াল টু 3-এর সাথে 0 গুণ করলে সেটা 0 হচ্ছে। তাহলে বা y ইকুয়াল টু, এবার দেখো এই -1 ওপাশে গেলে এটাও হয়ে যাবে +1, তাহলে এক্স ওয়াইয়ের মান বের করতে বলেছে, সেটা আমরা পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক এইভাবে লিখতে পারি, বা এভাবে লিখতে পারি, এক্স ও ওয়াই এর মান, এক্স ও ওয়াই এর মান এক্স ইকুয়াল টু হচ্ছে 1, ওকে, এবং y ইকুয়াল টু 1, এভাবে লিখতে পারি, নতুবা আরেকভাবে লেখা যায়। দেখো দুরকমভাবে লেখা যায়, অথবা, সেটাও লিখে দিচ্ছি যে অথবা
যদি এইভাবে উত্তর লিখতে পারো তাহলে সেটাও হবে, আর অন্যভাবে লিখতে পারো যে এক্স ও ওয়াই এর মান একবারে ব্র্যাকেট নিয়ে 1,1 দিয়ে দাও। ওকে, এইভাবে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে যে 1,1 অ্যান্সারটা। এরপরে দেখো আমরা 10 দাগেরটা করব। এ বিন্দুর স্থানাঙ্ক -1,5, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,1 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,7। ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু এ বি সি এ ছিল এর শীর্ষবিন্দু। বলছে ডি ই এফ যথাক্রমে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, ঠিক একইভাবে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এই যে দেখো মধ্যবিন্দু। বলছে ডি ই এফ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার সাথে দেখাই যে বলছে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু 4 গুণ হচ্ছে ত্রিভুজ ডিইএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমত আমরা কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। এটা এ বিন্দু, বি বিন্দু, আর এখানে ধরে নাও সি বিন্দু। তাহলে বিন্দুগুলো আমরা যুক্ত করে নিই। ঠিক একইভাবে এ বিন্দু থেকে আমরা বি বিন্দুকে যুক্ত করব, ঠিক বি থেকে আমরা এ থেকে আমরা সিকে যুক্ত করব। ওকে, নামটা পরে দিচ্ছি। এবার নাম দিয়ে দিই এ। এ বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়াই আছে, সেটা -1,5 -1 5। আর বি বিন্দুটাকে আমরা এখানে রাখি, সেটা হচ্ছে 3,1 3,1। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,7। ওকে, এবার বলছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে, এই দেখো বলছে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এই শীর্ষবিন্দু থেকে আমরা কি করব, একটি মধ্যমা টেনে নেব। ওকে, মধ্যমা না টানলেও পরও আমরা এখানে একটি মধ্যবিন্দু নিয়ে নিই। ওকে, সেটা হচ্ছে ডি। ঠিক একইভাবে বি শীর্ষবিন্দু থেকে আমরা যখন এইভাবে মধ্যমা টানতাম তাহলে কোথায় ছেদ করতো, সেটা ধরে নাও আমার এসি বিন্দুকে এখানে ছেদ করতো। ওকে, ঠিক একইভাবে সি শীর্ষবিন্দু থেকে যখন আমরা মধ্যমা টানতাম তাহলে এই জায়গাটায় ছেদ করতো। তাহলে আমার মধ্যমা টানার প্রয়োজন নেই, শুধু আমার বিন্দুটার প্রয়োজন আছে। তাহলে এটা ডি, ডির পরে আসবে এখানে ই, আর এটা আসবে এফ। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক তো বের করতে হবে, আর এফ বিন্দুর স্থানাঙ্ক প্রথমে বের করে নিতে হবে। তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এই যে ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডি এর স্থানাঙ্ক বের করব মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র দিয়ে। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা কি জানি, বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয়, এই যে ভুজ দুটোর যোগফল অর্থাৎ x1 + x2/2 আর কোটি দুটোর যোগফল অর্থাৎ y1 + y2/2। যেহেতু আমরা প্রথমে এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে এই বিন্দু আর এই বিন্দু নিয়ে করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা লিখব যে ডি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু, তাহলে যেহেতু এই বিসি এর মিডিল আমরা বের করছি মধ্যবিন্দু, তাহলে এখানে x1 ইকুয়াল টু কত, এখানে যদি লিখে নিই যে x1 এই ক্ষেত্রে কত 3, আর x2 কত, x2 ঠিক আবার সিতে আসবো, সেটা কত 5। ঠিক একইভাবে y1 ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 1, আর y2 ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 7। তার মানে আমরা সূত্র কি দেখলাম, সূত্র আমরা দেখলাম যে x1 + x2, তার মানে এই দুটোর যোগফল 3 + 5/2, আর y1 + y2, তাহলে 1 + 7/2। ওকে, এরকমভাবে চলো এটাকে আমরা আলাদা করে রাখি। তাহলে ইকুয়াল টু নিচে 2, 5 আর 3 যোগ করলে পরে 8, এখানে নিচে 2, 7 আর 1 যোগ করলে পরে হচ্ছে 8। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 এর ঘরে নামাতে পড়লে 4 × 2 = 8, এখানে 2 এর ঘরে নামাতে পড়লে পরে 4 × 2 = 8, তাহলে কত 4,4। এটা কি ছিল, এটা আমার ছিল ডি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, ঠিক একইভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। তাহলে ডির জায়গায় আমরা লিখব 4,4, এই বিন্দুটা পেয়েছি।
ঠিক একইভাবে ধরে নাও আমি এ বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাচ্ছি, তাহলে পরবর্তীতে লিখব যে সুতরাং তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এফ, তাহলে লিখব এফ বিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে তাহলে এখানে লিখে নিই, যেহেতু এটার বের করতে যাচ্ছে, তাহলে এ আগে আছে, তাহলে -1, তাহলে এখানে x1 ইকুয়াল টু হচ্ছে আমার -1, x2 হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 3। ঠিক একইভাবে y1 কত দাঁড়াচ্ছে, আবার এখানে আসবো, সেটা হচ্ছে 5, আর y2 আমার কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে দেখো 1 আছে। ওকে, এই ভ্যালুটা এবার দেখে দেখে আমরা এখানে বসাবো। তাহলে এই দুটো যোগফল, তাহলে -1 +3 অর্থাৎ x1 + x2/2 কমা এই দুটো যোগফল অর্থাৎ 5 + 1/2 ব্র্যাকেট ক্লোজ করব। আর নিচে আছে 2, 3 থেকে 1 বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, যেহেতু 3 বড় তাহলে প্লাসই থাকবে। 5 আর 1 যোগ করলে পরে হবে 6, নিচে 2, তাহলে 2 2 কেটে 1 হবে, 2 দিয়ে 6কে কাটলে পরে 3 হবে, তাহলে এখানে কত পাচ্ছি 1,3। ওকে, তাহলে পরের যে বিন্দুটা আসছে সেটা এফ যেটা পেলাম সেটা হচ্ছে 1,3। ওকে, তাহলে এটা ছিল আমার এফ বিন্দুর স্থানাঙ্ক। এটা আর বারবার লিখবো না, ডট ডট দিয়ে লিখলাম। ওকে, তাহলে এই বিন্দুটা মনে রাখবো, এই বিন্দুটা মনে রাখবো। এবার ঠিক একইভাবে ই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে লিখবো সুতরাং বা এবং ই বিন্দুর স্থানাঙ্ক। তার আগে দেখে নিই, এ তারপরে সি আসছে, তার মধ্যবিন্দু ই বের করব। তাহলে কি করে বের করব, -1 অর্থাৎ x1, এটা হচ্ছে x2, তাহলে এক্ষেত্রে x1 ইকুয়াল টু হচ্ছে -1 আর x2 হচ্ছে আমাদের কত 5। ঠিক একইভাবে y1 হচ্ছে 5, y2 হচ্ছে 7, y1 5, y2 7। ওকে, এই ভ্যালুগুলো এবার এই দুটো যোগফল করব। সূত্র অনুযায়ী আমরা জানি x1 + x2, তাহলে -1 + 5/2, আবার y1 + y2, তাহলে সেই জায়গায় আছে 5 + 7/2 ইকুয়াল টু নিচে 2 বসাবো, 5 থেকে 1 বিয়োগ করে দিই 4 হবে, 7 আর 5 যোগ করলে পরে 7 5 12, নিচে 2 হচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটাকাটি করলে 6 দুগুণে 12, তাহলে কত পাচ্ছি 2, ওকে পরে যে বিন্দুটা হচ্ছে সেটা 2,6। তাহলে এটা আমার ই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো, সেটা কত 2,6। তাহলে এটা হচ্ছে 2,6। তাহলে একটা পেলাম 4,4, একটা পেলাম 1,3 আর একটা পেলাম 2,6। এবার বলেছে যে পাওয়ার পরে বলছে যে ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে এই যে ত্রিভুজটা, এখন যদি এটাকে আমরা যুক্ত করি এইভাবে, এই বিন্দুগুলো যদি যুক্ত করে নিই, তাহলে এই যে ক্ষেত্রফল মানে এই জায়গাটুকু আমার বের করতে হবে, সে কতটুকু। আমরা যদি একটু রঙিন করে দিই, তাহলে বলছে যে এ কতটুকু জায়গা, ক্ষেত্রফল মানে এই কতটুকু জায়গা জুড়ে আছে ডিইএফ, সেটা আমাদের বের করতে হবে। ওকে, এই রঙিন করা অংশটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে পরে লিখব যে ডিইএফ, সুতরাং ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা সূত্র কি জানি, দেখো সূত্রটা যদি আমি দেখিয়ে দিই, যে মড আকারে যে সূত্রটা আছে সেটা লিখব। ওকে, দুই পাশে যেটা মড দেওয়া আছে, তাহলে 1/2 x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2। তাহলে আমরা এভাবে লিখব যে 1/2 মড x1 দিয়ে শুরু হবে, x এর পরেরটা হয় y, কিন্তু 1 দিয়ে শুরু হবে না, সেখানে 2 দিয়ে শুরু হবে। 2 এর পরে কত আসবে, দেখো 2 এর পরে আসবে 3, তাহলে y3, আবার x1, তাহলে পরেরটা আসবে x2, এভাবে মনে রাখতে পারো। y3, দেখো 2 এর পরে আবার 3 আসবে, তাহলে এখানে বসাবো y3, বা এটাকে এখানে লিখবো -3 এর পরে কিন্তু আর 2 আসবে না, 3 এর পরে আবার প্রথমটা আসবে অর্থাৎ y1 প্লাস x2, তাহলে পরেরটা আসবে x3, তাহলে 3 এর পরে এখানে 4 হবে না। ওকে, যেহেতু 3টাই বিন্দু,
তাহলে এখানে যেটা দিয়ে শেষ হয়েছে অর্থাৎ x1 হবে y1 হবে মাইনাস y1 এর পরের বিন্দুটা হবে সেটা হচ্ছে y2 আবার মড দেব ওকে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব আর যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ একক। এবার দেখো এই যে বিন্দুগুলো আছে আমরা এখন যেটা পেলাম যে প্রথমে DEF, তাহলে DEF যদি ভাবি তাহলে এখানে x1 এটা x2 এটা কি হবে x3, তাহলে x1 এর জায়গায় আমরা বসাবো এখানে যদি আমরা বিন্দুগুলো লিখে নিই ওকে। এখানে x1 ইকুয়াল টু আমার কত 4, তারপরে x2 ইকুয়াল টু কত ডির পরে এখানে আছে 1, তাহলে x2 হচ্ছে 1। ঠিক একইভাবে x3 আমাকে আসতে হবে 2তে ওকে 2। ঠিক একইভাবে এবার y1 বলতে পরেরটা হচ্ছে 4, তাহলে এখানে 4 বসাবো। y2 হচ্ছে আমাদের 3, তাহলে এখানে 3 বসাবো। y3 এর জায়গায় আমরা বসাবো সেটা কত 6 ওকে, এখানে 6 বসাবো। এবার যে এই ভ্যালুগুলো লিখলাম এটা এবার এখানে আমরা দেখে দেখে পুট করব। তাহলে এটা হচ্ছে 1/2 ওকে মড x1 দেখো কত আছে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিই ব্র্যাকেট y2 কত y2 হচ্ছে 3, তাহলে এই জায়গায় আমরা 3 বসিয়ে দিই ওকে। y2 মাইনাস যেহেতু y3 তাহলে y1 ওকে y1 y2, তাহলে y2 হচ্ছে আমাদের 3 মাইনাস y3 জায়গায় কত বসাবো y3 জায়গায় আমরা বসাবো y2 মাইনাস y3 ওকে। তাহলে 3 মাইনাস আমার হচ্ছে 6 ওকে y2 মাইনাস y3 তাহলে 3 আর এটা হচ্ছে 6 ওকে। একবার দেখে নিই y1 4 y2 হচ্ছে 3 আর y3 হচ্ছে 6 ওকে ঠিক আছে। প্লাস x2 জায়গায় বসাবো 1 ব্র্যাকেট y3 জায়গায় কত বসাবো 6 মাইনাস y1 এর জায়গায় কত বসাবো সেটা বসাবো 4 ওকে। তারপরে প্লাস x3 কত x3 বসাবো 2, তারপরে y1 এর জায়গায় আছে আমার 4, তারপরে মাইনাস y2 জায়গায় আছে আমাদের 3, তারপরে ব্র্যাকেট ক্লোজ মড এখানে লিখবো বর্গ একক ওকে। এরপরে দেখো আমরা 1/2 বসাবো আবার মড এখানে 4, এখানে কোনো কিছু দেওয়া নেই তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। 6 থেকে 3 বিয়োগ করলে পরে আমরা মাইনাস 3 পাবো, কেন কি 6 যেহেতু বড় আর যেটা মাইনাস পাবো সেটা ব্র্যাকেটে লিখতে হবে। প্লাস 1 আছে এখানে গুণ দেব 6 থেকে 4 বিয়োগ করলে 2, যেহেতু মাইনাস এখানে আসছে না তাহলে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে এখানে 2 বসাবো আর 4 থেকে 3 বিয়োগ করলে আমরা ডাইরেক্ট গুণ করে 1 বসাবো, তাহলে এত বর্গ একক। তাহলে 1/2 মড তাহলে 4-এর সাথে 3 গুণ করলে 3 4-এ 12 কিন্তু মাইনাস 12 হবে যেহেতু মাইনাস এখানে আছে ওকে 3 4 12 2 অক্ষ 2 তাহলে প্লাস 2 এখানে 2 অক্ষ 2 অর্থাৎ প্লাস 2 মড এত বর্গ একক। এখানে দেখো এই এটাও প্লাস ঠিক আছে ওকে। তাহলে 1/2 মড 2 যোগ করলে কত 4 হবে, তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 12 থেকে 4 বিয়োগ করলে পরে ওকে 12 থেকে 4 বিয়োগ করলে পরে কিন্তু আমরা -8 পাবো, কেন যেহেতু 12 বড় 2 যোগ করো 4, 12 যেহেতু বড় তার চিহ্ন হবে, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8, তাহলে এখানে মড দেব বর্গ একক ইকুয়াল টু 1/2। দেখো মডের ভিতরে যদি মাইনাস থাকে আমরা কিন্তু পরে মাইনাসটা নেব না, কেন ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না আমরা শিখেছিলাম, তাহলে এখানে শুধু 8 নেব আর মড চিহ্নটা বসাবো না, এত বর্গ একক। 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 পাবো, তাহলে এটা কত হচ্ছে 4 বর্গ একক। তাহলে আমরা DEF এর ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটা কত DEF এর ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ একক। তাহলে এখানে আমরা কোথাও লিখে নিই যে সুতরাং DEF এর ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে তাহলে এটা একটা উত্তর 4 বর্গ একক ওকে। এটা কিন্তু একটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। আরেকটা কি বলেছে দেখো, বলেছে যে দেখাই যে ত্রিভুজ ABC ইকুয়াল টু 4 DEF, তিনটা মানে এই দুটো সমান হবে। দেখাই যে ত্রিভুজ ABC আর
ডিইএফ। তাহলে ত্রিভুজ এবিসি যেহেতু আছে তাহলে আমাকে এবিসি এর আবার ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে এর জন্য আমরা আবার ক্ষেত্রফল বের করব। তাহলে এই পেজের মধ্যে কমপ্লিট করতে পারবো না বলে আমি আরেকটা পেজ নিলাম। তাহলে এখানে লিখব ত্রিভুজ এবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সূত্র আমরা কি দেখলাম, ঠিক একইভাবে বসাবো 1/2 মড দেব x1 দিয়ে শুরু হবে, পরেরটা 1 এর পরে এখানে 2 আসবে কিন্তু y হবে y2 মাইনাস y3, 2 এর পরে 3 ব্র্যাকেট, তারপর x1 এর পরে এখানে আসবে আবার x2 পরে y3, তাহলে 2 এর পরে দেখো আবার এখানে কিন্তু এইটাই আসবে y3 এর পরে কিন্তু y2 আসে না, সেক্ষেত্রে y1 আসে, ব্র্যাকেট ক্লোজ। x2 এর পরে আসবে x3, আবার 1 আছে তাহলে এখানে y1ই আসবে। ওকে, কেন 3 এর পরে 4 হয় না, কেন তিনটাই যেহেতু বিন্দু, y1 এর পরে আসবে, 1 এর পরে আমাদের 2 আসে। ওকে, এইভাবে মনে রাখতে পারো, এত বর্গ একক। কিন্তু যেহেতু ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি তাহলে x1 ইকুয়াল টু কত হবে, এই ক্ষেত্রে আমরা লিখব যে এখানে লিখে রাখি। ওকে, এই জায়গাটাকে আমরা লিখব যে x1 ইকুয়াল টু কত, -1। ওকে, তাহলে x2 কত হবে, এরপরে বি বিন্দুটাতে চলে আসো, বি বিন্দু এখানে x2 কত আছে 3। ঠিক একইভাবে পরেরটা আসবে x3 মানে সি বিন্দুতে চলে আসবো, যেহেতু ABC বের করছি আমরা। ওকে, ঠিক একইভাবে দেখো এবার আমরা এটা চলে গেল আমার x এর মানগুলো, এবার y এর মানগুলো লিখি। y1 ইকুয়াল টু কত পাবো, y1 ইকুয়াল টু আমরা এটা পাবো অর্থাৎ 5, তাহলে এখানে 5 বসাবো। y2 ইকুয়াল টু কত পাবো, b আসবে অর্থাৎ 1, আর y3 ইকুয়াল টু কত পাবো, সেটা হচ্ছে আমাদের 7। ওকে, চলো এবার আমরা দেখে যদি এখানে পুট করে দিই মানগুলো, তাহলে একটা হচ্ছে 1/2, এটা তো প্রথমের দিকেই থাকবে, x1 কত বসাবো -1 ব্র্যাকেট, y2 জায়গায় কত বসাবো, y2 হচ্ছে আমাদের 1, তারপর সূত্রের মাইনাস y3 আছে 7, তাহলে এখানে 7 বসাবো, প্লাস x2 কত 3, তাহলে এখানে 3 বসে দিই, y3 আমাদের হচ্ছে 7। ওকে, মাইনাস y1 হচ্ছে আমাদের 5 পুট করে দেব, প্লাস এবার x3 জায়গায় কত বসাবো, x3 জায়গায় বসাবো আমরা 5 ব্র্যাকেট, y1 হচ্ছে আমাদের, ওকে x3 5, y1 ও 5, তাহলে 5 মাইনাস y2 জায়গায় বসাবো 1 ব্র্যাকেট ক্লোজ, মড বর্গ একক। ওকে, এটা লেখার পর এবার আমরা আবার ইকুয়াল টু 1/2 বসাবো, মড এখানে -1 আছে থাক, আর যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে এখানে আমরা গুণ নেব। 7 থেকে 1 বিয়োগ করলে -6 হবে, যেহেতু 7 বড় তার চিহ্ন বসাতে হয়। তারপরে +3, 7 থেকে 5 বিয়োগ করো, তাহলে এখানে তো প্লাসই আসবে, 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। 5 ইন্টু 5 থেকে 1 বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে 4 পাবো, মড বর্গ একক। তাহলে ইকুয়াল টু 1/2 মড, এখানে দেখো মাইনাসে প্লাস, তাহলে 6কে 6 পাবো, প্লাস 3 দুগুণে 6, প্লাস 5 8 4, 4 5 কত, এটা হচ্ছে 20, মড বর্গ একক। 1/2, তাহলে এখানে যোগ করব, 6 যোগ করলে পরে 12, তার সাথে পরে আমরা 20 যোগ করে নিই, বা তোমরা একসাথেই বা একসঙ্গেই যোগ করতে পারো। তাহলে 1/2 এটা কত হচ্ছে 2 আর কি 3, মানে 32 পাবো। 32 যদি পাই তাহলে এটা হচ্ছে এত বর্গ একক। তাহলে এখানে মডটা পরে সরিয়ে দেব, মড লিখব না, তাহলে আমরা শুধু বসাবো 32 এত বর্গ একক। 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত আসবে, দেখো 2 দিয়ে যদি তোমরা কাটাকাটি বুঝতে পারছো না তাহলে 2 দিয়ে 32কে ভাগ করবে, তাহলে প্রথমে 1 ঘর যাবে, 2 অক্ষ 2 বসাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এই যে 2টা আছে এবার 2টাকে নামাতে হয়, 2 এর ঘর নামাতে পারলে 6 দুগুণে 12, বা যারা 2 এর ঘর নামাতে পারে সে জানে যে 16 দুগুণে 32 হয়, তাহলে এটা কত হবে 16 বর্গ একক। ওকে, এবার এটা কি ছিল, এটা ছিল ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেলাম, তাহলে এখানে লিখব যে সুতরাং
যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা কত আসছে আমার 16, ওকে 16 বর্গ একক। কিন্তু এই 16কে আমরা দেখো এই যে 16 আছে এটাকে আমরা যেহেতু প্রমাণ করব তাহলে একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে। 4 4 কত 16, তাহলে এই 16কে ভাঙলে পরে আমরা দুটো 4 পাবো, ওকে তার সাথে লিখব বর্গ একক। কিন্তু দেখো এখানে আমরা যখন ডিইএফ এর ক্ষেত্রফল বের করেছিলাম তাহলে ডিইএফ এর ক্ষেত্রফল কত 4 বর্গ একক, তাহলে যেখানে 4 বর্গ একক আছে সেখানে আমি কি লিখতে পারি ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো 4 বর্গ একক, তাহলে এখানে প্রথমে তো 4 আছে, তাহলে এই 4 বর্গ এককের জায়গায় আমরা লিখব ডিইএফ, ওকে এর ক্ষেত্রফল কি করলাম তাহলে এখানে লিখব যেহেতু ডিইএফ ইকুয়াল টু আছে 4 বর্গ একক, ছোট করে লিখে দিলাম, ওকে এই জন্য আমরা এখানে পুট করে দিয়েছি যে 4 বর্গ এককের জায়গায় আমি ডিইএফ এর ক্ষেত্রফল বের করেছি। তাহলে এবার ফাইনালি আমরা কি দাঁড়াচ্ছে, আমি যদি প্রমাণটা দেখি তাহলে প্রমাণটা আমাদের কি বলেছে দেখিনি, যে প্রমাণটা বলেছে যে দেখাই যে এবিসি ইকুয়াল টু 4 ডিইএফ। তাহলে দেখো এটাই দাঁড়াচ্ছে, আমি যদি এই লাইনটাকে এত কিছু না লিখে আমি ডাইরেক্ট সংকেত দিয়ে বোঝাই যে এ বি সি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 4 ডিইএফ, এটাই দাঁড়ালো, তাই না। আমি এই ক্ষেত্রফল এই বর্গ একক কথাগুলো যদি সরিয়ে দিই তাহলে এবিসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 4 ডিইএফ। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমাকে কিন্তু প্রমাণিত কথাটা লিখতে হবে, ওকে। চলো প্রথম থেকে আমরা অঙ্কটা দেখে নিই কী করলাম। এরপর এটা করার পর বাকি অংশটুকু আমরা কিন্তু এই পেজটা নেব, ওকে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার ফলে এর ক্ষেত্রে আমরা দেখছি যে 16 বর্গ একক আসছে, তো সেখানে আমরা দুটোকে 16কে 4 গুণন 4 করে এভাবে প্রমাণিত করব, ওকে। এরপরে চলো আমরা নেক্সট পার্ট নাম্বার, এটা আমাদের ছিল 13, এরপরে পার্ট নাম্বার আমরা 14-এ ওকে এমসিকিউ কোশ্চেনগুলো করব।